হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আজ ক্লাস নম্বর 26 তোমাদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আশা করব আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা আপকামিং পরীক্ষার জন্য কমন পেতে চলেছে, এমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে আমরা আজ উপহার দিতে চলেছি। তো অবশ্যই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে। এই রুটিন অনুযায়ী সোম থেকে শনি আমাদের ক্লাস করানো হয়ে থাকে বিভিন্ন অভিজ্ঞ টিচারদের দ্বারা ইউটিউবে ফ্রিতে। সকলে যুক্ত হবে। আর সমস্ত ক্লাসের লিংক প্রথমে পেতে দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, একদমই সেখানে যুক্ত হয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে অপশন আজকের 1 নম্বর প্রশ্ন, যেটা দৈমাবাদ প্রত্নক্ষেত্রটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? দৈমাবাদ এটা হচ্ছে তোমার যে সিন্ধু বা হরপ্পান সভ্যতা ছিল, সেই হরপ্পান সভ্যতার একটা সাইট, হরপ্পান সাইট এটা একটা। সো হরপ্পান বিভিন্ন সাইট বিভিন্ন স্থানে আছে, যেমন হরিয়ানাতে বানওয়ালি, রাখিগাড়ি, তারপরে ভগবানপুরের মতো উল্লেখযোগ্য তোমার প্রত্নক্ষেত্রগুলি অবস্থিত। উত্তরপ্রদেশে আমরা দেখতে পাই তোমার আলমগীরপুর প্রত্নক্ষেত্র হিন্দন নদীর তীরে, তাই তো। পাঞ্জাবে রূপার প্রত্নক্ষেত্র অবস্থিত, তেমনি গুজরাটে লোথাল, ধোলাভিরা, সূচকোটা দাঁতক ইত্যাদি তোমার বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাজস্থানী কলিবাঙ্গান, একদম। সো এইসব হচ্ছে বিভিন্ন কিন্তু আমরা হরপ্পান সাইট বিভিন্ন স্থানে দেখতে পাই। তো এখান থেকে খুবই পরীক্ষায় প্রশ্ন আসে, একটা প্রশ্ন দিয়ে যে এটা কোন নদীর তীরে অবস্থিত, ফার্স্ট থিঙ্ক আসে যদি সেটা কোনো নদীর তীরে গড়ে ওঠে সেক্ষেত্রে। আরেকটি এসে থাকে সেটা হচ্ছে এটা কোন রাজ্যে অবস্থিত, এরকম বলে একটা তোমার প্রশ্ন দিতে পারে যে বানওয়ালি প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত, বা এরকম দিতে পারে যে রূপার প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত। তো সো এগুলো তোমাদের একটু জেনে রাখা একদমই কিন্তু প্রয়োজন। তো মনে রাখবে এই দৈমাবাদ এই প্রত্নক্ষেত্রটি হচ্ছে আমাদের যে সিন্ধু সভ্যতা ছিল, সেই সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণতম অঞ্চল। সিন্ধু সভ্যতার দক্ষিণতম যে প্রত্নক্ষেত্রটি ছিল সেটার নাম হচ্ছে দৈমাবাদ, এটা অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন নিচের কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না? অ্যান্সারটা করো সকলে। দারুণ একটি প্রশ্ন। জাতীয় জরুরি অবস্থা 352 ধারা, জাতীয় জরুরি অবস্থা 3 প্রকারের জরুরি অবস্থা, জাতীয়, রাজ্য জরুরি অবস্থা এবং 360 ধারা, যেটা হচ্ছে তোমার বলা হয়ে থাকে সেটাকে আর্থিক জরুরি অবস্থা। সো জাতীয় জরুরি অবস্থা যেটা বা জরুরি অবস্থার যে বিধান, এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এনিওয়ান অ্যান্সার করো। জরুরি অবস্থার বিধান কোথা থেকে গৃহীত হয়েছে? এটা গৃহীত হয়েছে জার্মানি থেকে গৃহীত হয়েছে জরুরি অবস্থার বিধানটি। এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলো খর্ব করার বিষয়, মৌলিক অধিকারগুলোকে রদ করার বিষয়, এটাও কিন্তু তোমার জার্মানি থেকে গৃহীত হয়েছে। সো মৌলিক অধিকারগুলোকে রদ করা যায় শুধুমাত্র 2টি ধারা বাদে। একটি ধারা হচ্ছে 20 ধারা সংবিধানের, যেটা একটা মৌলিক অধিকারের মধ্যে আসে। আর একটা হচ্ছে 21 নং ধারা। 20 নং ধারা যেখানে বন্দি বিভিন্ন কিন্তু বিষয়বস্তু, সেখানে সাজা সংক্রান্ত বিষয়বস্তু ইত্যাদি নিয়ে আলোচিত বা আলোচনা করা হয়েছে। বিভিন্ন যে একই ব্যক্তিকে একটা অপরাধের জন্য বিভিন্নবার সাজা দেওয়া যাবে না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। বা কাউকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না প্রভৃতি তোমার হচ্ছে বিচার বিভাগীয় বিষয়বস্তুগুলো এই 20 নং ধারায় আছে। আর 21 নং ধারায় যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। সো 20 and 21 নং ধারা এই দুটোকে রদ করা যায় না, এবং এই দুটি হচ্ছে তোমার, এর মধ্যে একটি হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটা তোমার 21 নং ধারা। আচ্ছা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নং ধারা? এটাকে বলা হয়ে থাকে সংবিধানের হৃদয় ও আত্মা, ডক্টর BR আম্বেদকর বলেছেন। এটা হচ্ছে 32 নং ধারাতে আছে। আর সমতার বা সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারা, 14 থেকে 18 নং ধারায় আছে তোমার সমতা বা সাম্যের অধিকার। আরেকটি হচ্ছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায়। একদমই এগুলো কিন্তু তোমাদের নোট করে রাখা এবং মনে রাখা খুবই প্রয়োজন। সো আরো একবার তোমাদের বলে দিই যে 20 এবং 21 নম্বর ধারা যে দুটিকে কিন্তু মৌলিক অধিকার হিসাবে সেটাকে রদ করা যায় না জরুরি অবস্থা চলাকালে। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে দক্ষিণ ভারতে জলসেচের বৃহত্তম উৎস কোনটি? দক্ষিণ ভারতে জলসেচ করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? এনিওয়ান অ্যান্সার করো সকলে।
দক্ষিণ ভারত অর্থাৎ আমাদের যে বিভিন্ন রাজ্যগুলি আছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ইত্যাদি প্রভৃতি রাজ্য, এক কথায় বলতে গেলে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের অবস্থিত বা দক্ষিণ ভারতের যে উপদ্বীপীয় ভারত, সেই উপদ্বীপীয় ভারতের প্রধান বৃহৎ যে সেচের উৎস সেটা হচ্ছে কিসের মাধ্যমে? আচ্ছা, ভারতে সবচেয়ে সেচ কিসের মাধ্যমে বেশি হয়ে থাকে? ভারতে সবচেয়ে বেশি সেচ কিসের মাধ্যমে হয়? কূপ কূপ নলকূপের মাধ্যমে ভারতের প্রায় 50%-এরও বেশি, 50%-রও বেশি কিন্তু সেচ হয়ে থাকে কূপ নলকূপের মাধ্যমে। সেকেন্ড স্থানে আসে খাল সেচ, প্রায় 25%, 25% জলসেচ হয়ে থাকে তোমার হচ্ছে খাল সেচের মাধ্যমে, বিশেষভাবে উত্তর ভারতে এগুলো কিন্তু প্রচলিত। কূপ নলকূপ এবং খাল সেচ উত্তর ভারতে প্রচলিত, বাট ট্যাঙ্ক ইরিগেশন বা জলাশয়ের মাধ্যমে সেচ কার্য এটা তোমার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, তামিলনাড়ু এবং অন্যান্য যে আহ, দক্ষিণ ভারতের রাজ্যগুলি আছে সেখানে বিশেষভাবে প্রচলিত। সো এখানে অ্যান্সার হবে অপশন সি, জলাশয়। এখানে যদি কোনো একটি রাজ্যের নাম দিয়ে বলা হতো যে এই রাজ্যে সবচেয়ে বেশি, দক্ষিণ ভারতের কোনো একটা রাজ্যের নাম দিয়ে যদি বলা হতো, হয়তো এখানে একটা তোমার রাজ্যের নাম দেওয়া হতো অন্ধ্রপ্রদেশ। এখানে অন্ধ্রপ্রদেশ দিয়ে যদি বলা হতো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে জলসেচের বৃহত্তম উৎস কোনটি, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে জলাশয়। ঠিক আছে, দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলি আছে অ্যান্সার তখন কিন্তু জলাশয় করবে তোমরা। নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? অ্যান্সার করো সকলে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এটাকে? বলো সকলে। খেলাধুলোয় দেওয়া হয়ে থাকে। খেলাধুলোর ক্ষেত্রে ধ্যানচাঁদ পুরস্কারের পরবর্তী দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার খেলাধুলোয় এই অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার প্রথম প্রদান করা হয়, প্রথম প্রদান করা হয় কত সালে এটাকে? 1961 সালে প্রথম অর্জুন পুরস্কারটিকে প্রদান করা হয়েছিল। আচ্ছা, প্রথম অর্জুন পুরস্কার যারা পেয়েছিলেন তাদের মধ্যে অনেক ব্যক্তিরা ছিলেন, যেমন ক্রিকেটে সেলিম দুররানি তিনি পেয়েছিলেন, এবং ফুটবলে যিনি প্রথম অর্জুন পুরস্কারটি পেয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন ভারতের কৃতি ফুটবলার পি.কে. ব্যানার্জি, তিনি পেয়েছিলেন প্রথম অর্জুন পুরস্কার। আচ্ছা, এই কয়েকদিন আগেও কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হলো, 9 জানুয়ারি 2024-এ 2023 সালে যে অর্জুন পুরস্কার, 2023 সালে ক্রীড়া জগতে কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হলো না? সেক্ষেত্রে কিন্তু কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে বলতে পারবে? কতজনকে দেওয়া হয়েছে 2024-এ? 26 জনকে দেওয়া হয়েছে। 26 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে অ্যাথলেটিক্স দেওয়া হয়েছে তোমার এই অর্জুন পুরস্কার। যেই অর্জুন পুরস্কারটির মধ্যে কিন্তু মোহাম্মদ শামি ক্রিকেটের ক্ষেত্রে পেয়েছেন, এবং আরো কিন্তু এরকম অনেক ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে পেয়েছেন। ওকে, এগুলো একটু তোমরা অর্জুন পুরস্কার কে কোন ক্ষেত্রে পেয়েছে একটু তোমরা নোট করে রাখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? শুঙ্গ বংশ শেষ শাসক কে ছিলেন? অ্যান্সার করো সকলে। শুঙ্গ বংশ, শুঙ্গ বংশ কখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল? শুঙ্গ বংশরা শাসন করত কোথায়? শুঙ্গ বংশরা আহ, কখন প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটা কি হবে? এটা মৌর্য বংশের পরে। মৌর্য পরবর্তীকালে এই মৌর্য বংশ, শুঙ্গ বংশটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল পুষ্যমিত্র শুঙ্গ, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা তিনি মৌর্যদের শেষ শাসক বৃহদ্রথ, তিনি ছিলেন মৌর্য শেষ শাসক, তার সেনাপতি ছিলেন, এবং তিনি কি করেন, এই বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ তিনি এই মৌর্য শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুঙ্গ বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হবেন সঠিক উত্তর এখানে দেবভূতি, তিনি ছিলেন শুঙ্গ বংশের শেষ শাসক। প্রতি বছর কোন তারিখে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়? রেড ক্রস দিবসটা কবে পালিত হয়? অ্যান্সার করো সকলে এটার। আচ্ছা, রেড ক্রস বিষয়টা কি? এনিওয়ান বলতে পারবে রেড ক্রসটা কি? এটা হচ্ছে স্বেচ্ছাসেবী
সংস্থা বা স্বেচ্ছাসেবী সংগঠন একটা রেড ক্রস, যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাহায্য করে থাকে। তো এই রেড ক্রস সোসাইটি অ্যারিদুন নামক একজন ব্যক্তি, সুইজারল্যান্ডের একজন ব্যক্তি ছিলেন অ্যারিদুন, তিনি এটার প্রতিষ্ঠা করেন। অ্যারিদুন এটার প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1863 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1863 সালে স্থাপন করেন এই ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি। ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় বলো সকলে একটু? সদর দপ্তরটা কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। সুইজারল্যান্ডের শহর জেনেভাতে সদর দপ্তর। এবার এই রেড ক্রস একটা আন্তর্জাতিক দিবস পালন করা হয় পরবর্তীতে। রেড ক্রস আন্তর্জাতিক দিবসটা কবে পালন করা হয়? অ্যান্সার হবে এখানে এটা 8ই মে। এই দিনে কিন্তু রেড ক্রস দিবস পালন করা হয়ে থাকে। ওকে, 8ই মে এই দিন হচ্ছে তোমার ওই যে অ্যারিদুন যিনি ব্যক্তি প্রতিষ্ঠাতা ছিলেন তার কিন্তু জন্মদিন এই দিনে। তো এই দিনেই পালন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে। নেক্সট প্রশ্নে আসবো, সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের কোন দুটি স্তরের মাঝে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত? গুটেনবার্গ বিযুক্তিটা অবস্থিত কোথায়? একদমই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি। ভূ অভ্যন্তরে যে আমাদের পৃথিবী পৃষ্ঠ আছে, পৃথিবী পৃষ্ঠ বিভিন্ন লেয়ার আছে, আমরা জানি বিভিন্ন লেয়ারে সেটা বিভক্ত আছে। তোমার হচ্ছে একদমই কেন্দ্রে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটাকে বলা হয়ে থাকে কি কেন্দ্রমণ্ডল। আমি এখানে একটু এরকম তিনটি ভাগ করছি, দেখো এটাকে বলা হয়ে থাকে, একটা হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল, একদমই কেন্দ্রে কেন্দ্রমণ্ডল, আরেকটি হচ্ছে তোমার গুরুমণ্ডল, গুরুমণ্ডল যেটা তোমার একদমই উপরিভাগ এবং তোমার মধ্যভাগের মাঝে এটা অবস্থিত থাকে। আচ্ছা, তার একদমই উপরে যেটা হচ্ছে ভূত্বক। ভূত্বক একদমই উপরের পৃষ্ঠ যেটাতে আমরা বসবাস করছি এটা হচ্ছে ভূত্বক। তো এই সমস্তকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ভূত্বককে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়, সিয়াল এবং সীমায় ভাগ করা হয়ে থাকে। একটা ভাগ হচ্ছে সিয়াল যেটা হচ্ছে একদমই উপরের স্তর, এবং সীমা হচ্ছে নিচের স্তরটি। সীমা যেটা ভূত্বকের অভ্যন্তরীণ ভাগটাকে সীমা তোমার বলা হয়ে থাকে সীমা। আবার এই যে বিভিন্ন ভাগ থাকে এদের এই মাঝে একটা করে কিন্তু রেখা থাকে, যেমন ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মাঝে ট্রোপোপজ অবস্থিত, তেমনি এই গুলির মাঝেও কিন্তু বিভিন্ন স্তর মাঝে বিভিন্ন বিযুক্তি রেখা অবস্থিত আছে। যেমন যদি বলা হয় গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, সরি প্রথম থেকে একটু দেখা যায়। প্রথম হচ্ছে সেটা হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডল। এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটা তাকে বলা হয়ে থাকে মোহরভিক বিযুক্তি রেখা। কি বলা হয় এটাকে? মোহরভিক বিযুক্তি রেখা বা মোহভিক বিযুক্তি রেখাও বলা হয়ে থাকে এটাই। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে যেটা অবস্থিত সেটাকে বলা হয়ে থাকে তোমার গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার এই সমস্ত ভূত্বকের যে মাজায় বা সিয়াল সীমা আছে সেগুলোর ভেতরেও কিন্তু বিভিন্ন বিযুক্তি রেখা আছে, যেমন সিয়াল এবং সীমার মাজায় অবস্থিত আছে, এটা মনে রাখার চেষ্টা করো। কনরাড বিযুক্তি রেখা অবস্থিত অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডলের মাঝে অবস্থিত, নিম্ন এবং ঊর্ধ্বগুরুমণ্ডলের মাঝে অবস্থিত রিপুত্তি বিযুক্তি রেখা, এবং কেন্দ্রমণ্ডল আর এর মধ্যে এটাকে বলা হয়ে থাকে লেমান বিযুক্তি রেখা। ঠিক আছে, এই যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে তাহলে এটা হচ্ছে গুটেনবার্গ, এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত লেমান বিযুক্তি রেখা। এটা নিয়ে আরো একটা কোনো ক্লাসে ডিটেলসে আলোচনা করব আমি। স্মার্ট বোর্ডে যদি কোনোদিন ক্লাস করাই তাহলে আমি চেষ্টা করব এই প্রশ্নটি নিয়ে আরো ডিটেলসে আলোচনা করার। এইভাবে লিখে এইভাবে আমি পেন ট্যাবে মানে বোঝাতে পারছি না তোমাদের অ্যাকচুয়ালি বিষয়টা। নেক্সট প্রশ্নে আসি, যতটুকু প্রয়োজন ততটুকু করানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? আরো একটা ভূগোল থেকে প্রশ্ন, যেটা হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম জিজ্ঞাসা করা হচ্ছে। মঙ্গল, বুধ, প্লুটো এবং ইউরেনাস। এখানে প্লুটো একটা সময় পর্যন্ত একটা গ্রহ ছিল এবং খুবই ছোট একটা গ্রহ ছিল সৌরজগতের। পরবর্তীতে এটাকে তোমার বর্তমানে ওই যে পাঁচটি যে আমাদের কি বলে ওটাকে বামন গ্রহ, সেই বামন গ্রহের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে এটাকে।
তো এই যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা হবে, সেটা হবে বুধ গ্রহ। একদমই সূর্যের কাছে অবস্থিত, সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত যেটা, সেটা হচ্ছে তোমার এই বুধ গ্রহ। বুধ গ্রহ সবচেয়ে ছোট গ্রহ। আর সবচেয়ে বৃহৎ গ্রহ কোনটি? বৃহৎ বৃহৎ যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বৃহত্তম গ্রহ। নেক্সট হচ্ছে পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কি ছিল? একদমই সহজ প্রশ্ন, অনেকদিন প্র্যাকটিস করেছি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলে অ্যান্সার করো। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি ছিল? অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হবে এখানে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত করা প্রথম জৈব যৌগ ছিল। আচ্ছা, এই ইউরিয়াটা কে ডিসকভার করেছিল? হু ডিসকভার ইউরিয়া? অ্যান্সার কি হবে? দেখো, এই ইউরিয়াটা আবিষ্কৃত হয়েছিল 1828 সালে। কবে আবিষ্কৃত হয়? 1828 সালে ইউরিয়া আবিষ্কার করা হয়। কে আবিষ্কার করেছিলেন? ফ্রেডেরিক, একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে ফ্রেডেরিক হোলার, যিনি হচ্ছেন একজন একজন জার্মান কেমিস্ট ছিলেন, জার্মান একজন রসায়নবিদ ছিলেন। তিনি প্রথম জৈব যৌগটি তৈরি করেছিলেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে। কোথা থেকে করা হয়েছিল এটাকে? অ্যামোনিয়াম সায়ানেট থেকে এটাকে প্রস্তুত করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে কবে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল? স্বচ্ছ ভারত অভিযানটা কবে শুরু হয়? ভারত সরকার কর্তৃক এটাকে শুরু করা হয়েছিল। এটার সূচনা কবে হয়েছিল? অ্যান্সার কি হবে? সকলে করো। সঠিক উত্তর হবে 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়। একদমই অনেকটা প্রশ্ন আছে, এখন আমরা একটু দ্রুত করব, প্রশ্ন অনেকগুলো আলোচনা করার আছে। সৌরজগতে শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? এটা সকলে আজকের হোমওয়ার্ক অ্যান্সার করে যাবে, একদমই কেউ কিন্তু মিস করবে না এটার উত্তর। সৌরজগতের শনির অনেকগুলি উপগ্রহ আছে শনির, তো শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে? তো সকলে এটার অ্যান্সার করবে। নেক্সট প্রশ্নে আসবো, রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন রাজ্যে বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্য আছে, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে আছে ম্যানগ্রোভ অরণ্য ভারতের। এবং তোমার গুজরাট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তোমার মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় অন্ধ্রপ্রদেশের গোদাবরী কৃষ্ণার বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য। সো এই যে ম্যানগ্রোভ অরণ্যটার সৃষ্টি হয়েছে, রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য, এটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, কে ভারতে প্রথম পর্তুগিজ শাসনকর্তা ছিলেন? পর্তুগিজরা গত কয়েকদিন আগের ক্লাসে একদমই বলেছিলাম 1498 সালে সেই প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন ভাস্কো দা গামা ইউরোপীয় বণিক হিসাবে কালিকট বন্দরে। সেখান থেকে ভারতে পর্তুগিজদের আগমন, পরবর্তীতে তারা ভারতে তোমার হচ্ছে তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং তাদের প্রথম দুর্গ, তারা প্রথম কোচিনে দুর্গ নির্মাণ করার অনুমতি পেয়েছিল 1503 সালে। 1503 সালে প্রথম দুর্গ নির্মাণ করেন, প্রথম দুর্গ নির্মাণ করেছিলেন তারা কোচিনে। কোচিন। পরবর্তীতে তারা তাদের প্রথম শাসনকর্তা হিসেবে একজনকে নিযুক্ত করেছিলেন যার নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি 1505 থেকে 1509 সাল পর্যন্ত তিনি পর্তুগিজ শাসনকর্তা হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রহ্মপুত্র নদী ভারতে কতটা প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী একদমই তিব্বতের মানস সরোবরের কাছ থেকে চেমায়ংদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। একদমই এটা ঠোঁটস্থ মুখস্থ তোমাদের রাখতে হবে। এবারে এই ব্রহ্মপুত্র নদী প্রথমে প্রবাহিত হচ্ছে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রথমে এটার নাম ছিল সাংপো। কি নাম এটা? সাংপো। তিব্বতে এটার নাম হচ্ছে সাংপো ব্রহ্মপুত্র। পরে এটা ভারতে যখন প্রবেশ করে, ওই যে ভারতে নামচা বারোয়া সিংহের পাশ দিয়ে এটা যখন প্রবেশ করে ভারতে, তখন এটার নাম কি হয়? এটার নাম হয় দিহং। দিহং নামে ভারতে এটা প্রবেশ করে। পরবর্তীতে এটা আবার তোমার বাংলাদেশে প্রবেশ করেছিল যমুনা নামে। যমুনা নামে। তো দেখা গেলে এখানে কিন্তু এটা ভারতের সামান্য কিছুটা অংশ কিন্তু এখানে প্রবাহিত হয়েছে। অল টোটাল যদি বলা হয়ে থাকে, এটা তোমার তিব্বতের মানস সরোবরের কাছ থেকে চেমায়ংদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে একদমই তোমার বঙ্গোপসাগরের যে তোমার মোহনা পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে 2900 কিমি, এটার অল টোটাল দৈর্ঘ্য। কিন্তু ভারতে কতটা প্রবাহিত হয়েছে? ভারতে প্রবাহিত হয়েছে
16 কিমি প্রবাহিত হয়েছে। অপশন ডি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোল এটার সভাপতি কে ছিলেন? আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোলটা কবে গঠিত হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোলটা পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দ অনুসারে 1784 সালের পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। কবে গঠিত হয় তাহলে? 1784-তে গঠিত হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল। তোমার 6 জন সদস্য নিয়ে। বোর্ড অফ কন্ট্রোলে কতজন সদস্য ছিল? 6 জন সদস্য। তো তাদের সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে চার্লস উড, তিনি ছিলেন তাদের সভাপতি। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? নট, আর্ক, ডাইন, আর্মস্ট্রং। একদমই 20 মিনিট সময় হয়ে গেল, আমি একটু দ্রুত করবো, এখনো 15টি মতো প্রশ্ন আছে। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য এটা পরিমাপ করতে ব্যবহৃত করা হয় কোনটিকে? সেটা হচ্ছে আর্মস্ট্রং, এটাকে ব্যবহার করা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে। সংক্ষেপে জেনে রাখবো, নট কি করতে ব্যবহার করা হয়? নটকে ব্যবহার করা হয় জাহাজের গতিবেগ পরিমাপ করতে। পরিমাপ করতে যে একক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় তোমার নট। আচ্ছা, আর্গ কিসের একক? আর্গ হচ্ছে কার্য বা শক্তির একক। কিসের একক? আর্গ শক্তির একক। নেক্সট হচ্ছে ডাইন। ডাইন কিসের একক? ও সরি সরি সরি, কার্য। কার্য। আচ্ছা, ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক। বল এর একক হচ্ছে ডাইন। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ওনাম উৎসবের বিশেষত্ব হলো কি? ওনাম উৎসব যেটা তোমার কোথায় পালিত হয়? কেরলে পালিত হয়। কেরলের উৎসব যেটা ওনাম উৎসব, ফসল কাটার উৎসব হিসাবে এটাকে পালন করা হয়। ফসল কাটার তোমার আনন্দে এটাকে পালন করা হয়ে থাকে ওনাম উৎসব। ওনাম উৎসবটার বিশেষত্ব কি? কুস্তি প্রতিযোগিতা, নৌকা প্রতিযোগিতা, ষাঁড়ের লড়াই, রং খেলা। অ্যান্সার হবে এখানে কোনটি? সেটা হচ্ছে নৌকা প্রতিযোগিতা হচ্ছে ওনাম উৎসবের একটা বিশেষত্ব, নৌকা বাইচ যেটাকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কত সালে তরায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তরায়নের যুদ্ধের মাধ্যমে ভারতে তুর্কি শাসন বা তুর্কি শাসকেরা ভারতে প্রবেশ করেছিল। যেমন এই যে তরায়নের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তুর্কি শাসক মোহাম্মদ ঘুরি এবং কার মধ্যে? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। চৌহান বংশের তিনি শেষ শাসক ছিলেন এবং এটা হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। ওকে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তরায়নের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তরায়নে দুটি যুদ্ধ হয়েছিল। কয়টি? দুটি যুদ্ধ হয়। তরায়নটা কোথায়? তরায়নটা মনে রাখবে, এটা অবস্থিত হরিয়ানার কাছে অবস্থিত বর্তমানে। এই তরায়নে দুটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। তুর্কি শাসক মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, তিনি চৌহান বংশের শেষ শাসক ছিলেন। প্রথম যুদ্ধটা সেটা হয়েছিল তোমার 1191 সালে, যেখানে পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হন। পরবর্তীতে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল, সেকেন্ড যে তরায়নের যুদ্ধটা হয়েছিল, সেটা হচ্ছে 1192-তে হয়েছিল, যেখানে কিন্তু চৌহান বংশের শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তিনি মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন এবং তার ফলে কিন্তু ভারতে তুর্কিরা প্রবেশ করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানে 19 নং ধারায় কত প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? 19 নং ধারায় একটু আগেই বলছিলাম, 19 থেকে 22 নং ধারার মধ্যে আছে আমাদের সংবিধানের স্বাধীনতার অধিকার। তার মধ্যে 19 নং ধারায় অনেকগুলো স্বাধীনতার অধিকার আছে। কতগুলি? সেটা হবে 6 প্রকার স্বাধীনতার অধিকার। একদমই দ্রুত করো সকলে। দেখো 6 প্রকার কি কি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 6 প্রকার 19 নং ধারায় যে সমস্ত স্বাধীনতার অধিকারগুলি আছে, একদমই এগুলো মুখস্থ ঠোঁটস্থ রাখার চেষ্টা করো। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, একজন নাগরিক হিসাবে কিন্তু তোমার এগুলো জেনে রাখা একদমই উচিত। ঠিক আছে, কেউ যদি তোমাকে কোথাও রাস্তাঘাটে এইভাবে সংবিধান বিরোধী কাজ করে, তখন কিন্তু তুমি তাকে কাউন্টার করার জন্য এগুলোকে ব্যবহার করতে পারো। যেমন বাক ও মতামত প্রকাশের অধিকার 19 নং ধারার একটা তোমার হচ্ছে স্বাধীনতার অধিকার। শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়াই সমবেত হওয়ার অধিকার, এটাও হচ্ছে একটা
স্বাধীনতার অধিকার 19 নং ধারা। সমিতি, সংগঠন বা সমবায় গঠনের অধিকার। ভারতের সমস্ত অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থানের অধিকার এবং যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন। একদমই 6টি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। একজন নাগরিক হিসাবে তুমি এই মৌলিক অধিকারগুলোকে কিন্তু ভোগ করতে পারো। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম মানুষ সৃষ্ট জলাধারটি হলো কোনটি? ভারতের বৃহত্তম মানুষ সৃষ্ট জলাধার কোনটি? অ্যান্সার করো সকলে। অ্যান্সার হবে কি? ভারতের বৃহত্তম মানুষ সৃষ্ট জলাধারটি হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। কোথায় অবস্থিত এটা? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এটা। এবং এটাকে আমরা অপর আরেকটি নামে চিনি। কি নামে এটাকে আমরা চিনি? সেটা হচ্ছে রিহান্দ জলাধার। রিহান্দ জলাধার বলা হয় এটাকে। কে ওজোন স্তর আবিষ্কার করেছিলেন? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে কোথায় পাওয়া যায় এটাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় ওজোন স্তর, তাই তো? ওজোন স্তর 20 থেকে 30 কিমির মধ্যে, একদমই ঘন একটা পুরু আস্তরণ, যেটা আর সংকেত হচ্ছে তোমার O3। 3টে অক্সিজেন অণু নিয়ে তৈরি হচ্ছে ওজোন। যেই ওজোনটা পৃথিবীতে অতিবেগুনি রশ্মি কিন্তু আটকে থাকে, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটাকে আটকে থাকে। তো এই ওজোন স্তরটা কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে ওজোন স্তরটা আবিষ্কার করেছিলেন এক হচ্ছে বুইসন হেনরি, তিনি একজন এই আবিষ্কারক ছিলেন এটার। এবং আরো একজন ব্যক্তির নাম আমরা জানবো, যার নাম হচ্ছে চার্লস, 1 মিনিট, চার্লস ফ্যাব্রি। লুইস সরি বুইসন হেনরি এবং চার্লস ফ্যাব্রি, এই দুইজন ব্যক্তি মিলে প্রথম ওজোন স্তর আবিষ্কার করেছিলেন। 1913 সালে ওজোন স্তরটাকে আবিষ্কার করা হয়েছিল। TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো, আজই ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। আমাদের বিভিন্ন ব্যাচ, আপকামিং ব্যাচ আসছে এবং নতুন যে সমস্ত ব্যাচগুলো লঞ্চ হয়েছে সেখানে তোমরা ভর্তি হতে পারো। খুবই স্বল্প মূল্যে সেখানে সমস্ত কিন্তু ফিচার্সে ক্লাস করানো হচ্ছে তোমাদের, বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ক্লাস, এবং এই সমস্ত অভিজ্ঞ টিচাররা সেখানে প্রতিদিন বিষয়ভিত্তিক ক্লাস করাচ্ছে। এবং প্রতিটি ক্লাসে ভর্তি হলে এই সমস্ত ফিচার্স তোমরা পাবে। সোম থেকে শনি লাইভ ক্লাস পাবে, প্রতিদিন বিষয়ভিত্তিক ক্লাস পাবে, রেকর্ডেড দেখার সুযোগ পাবে যদি লাইভটাকে তুমি মিস করে থাকো, পিডিএফ নোটস পাবে। তো বিভিন্ন ব্যাচ আমাদের যদি যুক্ত হতে চাও তাহলে TWS একাডেমি অ্যাপ অ্যাট ফার্স্ট তোমাকে ডাউনলোড করতে হবে, সেখানে এনরোল করতে হবে। করার পরে তোমরা পেইড কোর্সেসের ভিতরে গেলে সেখানে বিভিন্ন কোর্স পেয়ে যাবে, তোমার যেটা পছন্দ সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। তো আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ, লিমিটেড অফার আছে। সেরা চাকরির প্রস্তুতি নিতে TWS একাডেমি অ্যাপে এনরোল করো নিজের নাম। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে নিচের কোন উদ্ভিদটি জেরোফাইটস গোষ্ঠীভুক্ত? জেরোফাইটস উদ্ভিদ কাদের বলে? জেরোফাইটস উদ্ভিদ, এটার অর্থ হচ্ছে মরু উদ্ভিদ। মরু উদ্ভিদটাকে বলা হয়ে থাকে জেরোফাইটস উদ্ভিদ। তো এখানে মরু জাতীয় উদ্ভিদ এর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, কি মরু উদ্ভিদ, এক কথায় আমরা মরু উদ্ভিদ বলতে বুঝি খেজুর, তারপরে যে তোমার হচ্ছে ক্যাকটাস জাতীয় তোমার উদ্ভিদগুলো, ক্যাকটাস, ফণিমনসা জাতীয় উদ্ভিদ। কিন্তু এখানে তো অপশানে নেই ওই ধরনের কোনো মানে তোমার গাছের নাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে বাবলা। কারণ বাবলা হচ্ছে একটা কিন্তু এই জেরোফাইটস গোষ্ঠীভুক্তই একটা উদ্ভিদ, কাটা এবং বিভিন্ন যে মূলগুলো অনেক গভীর পর্যন্ত যাবে প্রভৃতি হচ্ছে বাবলার এক একটি কিন্তু জেরোফাইটস ভুক্ত বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন হচ্ছে লালারসে উপস্থিত উৎসেচকটি হলো কোনটি? লালারসে কোন উৎসেচকটির উপস্থিতি থাকে? লালারসে বিভিন্ন উৎসেচক থাকে, যার মধ্যে হচ্ছে আমরা পাই টায়ালিন। টায়ালিনটা বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে, কিন্তু এখানে অ্যান্সার হবে লাইসোজাইম। লাইসোজাইম এটাও কিন্তু তোমার থেকে থাকে কোথায়?
লালারসে। এটার কাজ হচ্ছে প্রধানত ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো ব্যাড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে তোমার ধ্বংস করা হচ্ছে লাইসোজাইমের কাজ। পেপসিন, মল্টেজ, লাইপেজ প্রভৃতি থেকে থাকে তোমার হচ্ছে অগ্নাশয়ের মধ্যে, কিন্তু এই অগ্নাশয় থেকে এগুলোর উৎপত্তি বা অগ্নাশয়ে কিন্তু এই উৎসেচকগুলির উপস্থিতি। ওকে, নেক্সট প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্ট 1862 সালে প্রতিষ্ঠিত হয়। কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ক্যানিং এর সময়। প্রথম বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি কে ছিল? প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নাস পিকক। আর বর্তমান কে? বলে ফেলো সকলে। তো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন মঞ্জুলা চেল্লুর। ইনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। আচ্ছা, মঞ্জুলা চেল্লুর তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, কলকাতা হাইকোর্টের, কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রভৃতি কিন্তু বিভিন্ন হাইকোর্টে তিনি প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছিলেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যে বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি হচ্ছেন কে? চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানম। ওকে, নেক্সট, প্রতি বছর কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? অ্যান্সার হবে কবে? এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে একটু তোমার অ্যানিমেশনটা ভুল হয়ে গেল, এটা 28শে ফেব্রুয়ারি হবে। 28শে ফেব্রুয়ারি এই দিনে তোমার পালন করা হয়ে থাকে জাতীয় বিজ্ঞান দিবস। নেক্সট প্রশ্ন, ডেইমাকাস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ডেইমাকাস একজন গ্রিক ছিলেন, একজন গ্রিক পরিব্রাজক যিনি ভারতে এসেছিলেন। কার সময় এসেছিলেন তিনি ভারতে? তো ডেইমাকাস তিনি ভারতে এসেছিলেন বিন্দুসারের সময়। বিন্দুসার তিনি ছিলেন মৌর্য বংশের শাসক। কার সময়ের বা কার পরবর্তী শাসক ছিল বলো সকলে? জৈন ধর্মে চতুর্যম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন? চতুর্যম যেটা, সেটা কে জৈন ধর্মের এই নীতিগুলিকে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে কে বলো? ওকে, চতুর্যম নীতিটা কি? চতুর্যম নীতি এই হচ্ছে তোমার বিষয়বস্তু অহিংসা, অচৌর্য, সত্যবাদিতা এবং অপরিগ্রহ। এই চারটি বিষয়কে বলা হয়ে থাকে একত্রে চতুর্যম নীতি। আচ্ছা, এই চতুর্যম নীতিটার যিনি প্রবর্তক ছিলেন তিনি হচ্ছেন পার্শ্বনাথ। ইনি হচ্ছেন 23তম তীর্থঙ্কর জৈন ধর্মের। পরবর্তীতে এই জৈন ধর্মের যিনি তীর্থঙ্কর হয়েছিলেন মহাবীর, তিনিও কিন্তু এই চারটি নীতিকে নিয়েছিলেন। চারটির সঙ্গে আরেকটা জিনিস তিনি অ্যাড করেছিলেন, যেটার নাম হচ্ছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যটা তিনি অ্যাড করেন, পরবর্তীতে অ্যাড করে এটাকে পঞ্চমহাব্রত নাম দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড নিজের কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত? অপারেশন ব্ল্যাকবোর্ড কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্ল্যাকবোর্ডটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? শিক্ষা ক্ষেত্রে। তো এখানে অ্যান্সার কি হবে? সাক্ষরতা অভিযান। অবশ্যই সাক্ষরতা অভিযানের সঙ্গে এটা যুক্ত ছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটাকে তোমার ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে 1987 সালে। রাজীব গান্ধী তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এটাকে কিন্তু ভারতে অ্যাডপ্ট করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি একটি পরিবাহী? গ্রাফাইট, এবোনাইট, সিল্ক, কাঁচ। দেখা মাত্র একদমই সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। এটা কি? এই ধরনের প্রশ্ন আসলে একদম কিন্তু ছাড়া যাবে না। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষায় টাইম সেভ করবে অন্যান্য প্রশ্নের জন্য, কারণ ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে আমরা জানি একটু টাইম বেশি লেগে থাকে। সেই জন্য এরকম জিকে গুলোকে আমরা একদমই 1 সেকেন্ডে উত্তর করব, 2 সেকেন্ডে উত্তর করব, যার মাধ্যমে আমরা পরের প্রশ্নের জন্য কিন্তু টাইম বাঁচাতে পারবো, ভাবার, চিন্তা, থিঙ্কিং করার জন্য কিছু সময় পাবো। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে গ্রাফাইট। এটা একটা অধাতু হয়েও কিন্তু একটা পরিবাহী, এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। নেক্সট হচ্ছে, ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ফারাক্কা ব্যারেজ তোমার হচ্ছে যেটা নির্মিত হয়েছিল কোথায় বলো? ফারাক্কা ব্যারেজ গঙ্গার যে গঙ্গা নদী তার উপরে নির্মিত হয়েছে। কি কারণে নির্মিত হয়েছে? এটা নির্মিত হয়েছে মুর্শিদাবাদ রাজ্যে নির্মিত হয়েছে অ্যাট ফার্স্ট, এবং এটা নির্মাণ করা হয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের যে ভাগীরথী হুগলি প্রধান শাখা নদী, যে তোমার গঙ্গা নদীর, সেই
প্রধান শাখা নদীতে কলকাতা বন্দর আছে। কলকাতা বন্দরের নব্যতা যে তোমার কলকাতা বন্দরের যাতে জলতল বৃদ্ধি করা যায়, কারণ এখানে বড় বড় কন্টেনার জাহাজগুলো আসে এই কারণে। নেক্সট হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল কোনটি? ডেকান ট্র্যাপ অঞ্চল কোনটি? ডেকান ট্র্যাপ কাকে বলা হয়? ডেকান ট্র্যাপ, ডেকান ট্র্যাপ কথার অর্থ কি? ধাপে ধাপে সিঁড়ির ন্যায় ধাপ বিশিষ্ট ভূমিরূপকে ডেকান ট্র্যাপ প্রধানত বলা হয়ে থাকে। এই ধরনের ভূমিরূপ আমরা কোথায় দেখতে পাই? মহারাষ্ট্র মালভূমিতে দেখতে পাই। আর মহারাষ্ট্র মালভূমি কি ধরনের মালভূমি? এটা হচ্ছে লাভা গঠিত মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি বলতে পারি আমরা। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন, সংক্ষেপে আলোচনা করলাম তোমাদের সঙ্গে, আশা করব ভালো লাগলো। সংক্ষেপে নয়, টাইম অনেকটাই পার হয়ে গেল। সো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আবার দেখা হচ্ছে আরো একটি নতুন ক্লাসে। সকলে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাস এতটুকুই ছিল। সকলে ভালো থাকবে, টাটা।